বহুল প্রতীক্ষার পরে দুলকার সালমান ও রানা দাগাবাদী অভিনীত কান্থা সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই একটা আগন্তুককে বৃষ্টির রাতে মডার্ন স্টুডিও নামে একটা স্টুডিওতে স্যুট বুট পরে আসতে দেখা যায়। এমনকি সে সেখানে এসে একজনকে গুলি করে মেরেও ফেলে। সে আসলে কাকে মেরে ফেললো আর কেনই বা তাকে মেরে ফেললো তা সিনেমার সামনের দিকে গিয়েই জানতে পারবে। তার পরপরই কাহিনীটা চলে আসে 2 মাস পেছনে। সেই মডার্ন স্টুডিওতে আয়া নামের একজন পরিচালক আসে। এই পরিচালককে মডার্ন স্টুডিওর মালিক মার্টিন নিজে থেকেই ডেকে আনে। সে আসলে মার্টিন তার ড্রিম পোজে একটু শান্তার নিউজ কার্ড দেখিয়ে বলে, আপনি এই মুভির শ্যুট শুরু করেন। শান্তা হবে তামিল ইন্ডাস্ট্রির সবচেয়ে বিগেস্ট হরর মুভি। আর এই মুভির লিড কাস্ট হিসেবে থাকবে তামিল সুপারস্টার টি.কে. মহাদেবন। মহাদেবনের কথা আসা মাত্রই রেগে যায় আয়া, কারণ এই টিকের জন্যই আয়ার ড্রিম প্রজেক্ট শান্তার অর্ধেক শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। মার্টিন তখন অনেক করে ওকে বোঝায়, এই স্টুডিওটা তো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। শান্তার মতো সিনেমায় একমাত্র আমার স্টুডিওটা বদলে দিতে পারে। শুধু তাই নয়, পুরো তামিল ইন্ডাস্ট্রি বদলে দিবে। মার্টিনের মুখে এসব কথা শোনার পরে রাজি হয়ে যায় আয়া। শুরু হয় শান্তা মুভির ফার্স্ট ডে শুটিং কার্যক্রম। সেট ডিজাইনটা ঠিকঠাকভাবে করতে থাকলে সেটে চলে আসে পরিচালক আয়া। সে এসেই বাবুকে জিজ্ঞেস করে নায়িকা কোথায়। বাবু জানায় মেকআপ রুমে আসছে। নায়কের কথা যখন জিজ্ঞেস করে তখন বাবু জানায় সে আসছে। আয়া মেকআপ রুমে নায়িকার কাছে আসে। নায়িকার নাম কুমারী। কুমারীকে নায়িকা হিসেবে আয়াই সুযোগ দিয়েছিল। কুমারী একজন বার্মিজে বিদ্রোহ চললে কুমারী ইন্ডিয়ায় চলে আসে। তারপর অনেক স্ট্রাগল করে আয়ার হাত ধরে প্রথম সিনেমায় অভিনয় করতে চলেছে। আয়াও তখন কুমারীকে জানায়, তোমার এই সিনেমার অভিনয় দিয়ে দেখাতে হবে যে তুমি আসলে সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজ করতে এসেছো। তোমাকে মহাদেবনকেও ছাড়িয়ে যেতে হবে। মহাজীবনের যে দেমাগ তা মাটিতে নামিয়ে ফেলতে হবে। কুমারী জানায়, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। একটু পরেই সেটে আসে সুপারস্টার টি.কে. মহাদেবন। সে আসা মাত্রই হইচই শুরু হয়ে যায় সেটে। বোঝা যায় যে তার ডিমান্ড আসলে কত। মহাদেবন এসে আয়ার সাথে কোনো কথা না বলেই বাবুকে জিজ্ঞেস করে তার নায়িকাকে। বাবু জানায় কুমারী। আয়া আর তখন কোনো কথা বলে না মহাদেবনের সাথে। মহাদেবন এরপর সবার সামনে জানায় শুটিং সেখান থেকে শুরু হবে যেখান থেকে শেষ হয়েছিল। আর সিনেমার ক্লাইম্যাক্সটিও বদলে ফেলতে হবে, কারণ সে চায় না তাকে সিনেমাটিতে মারা হোক। আগের স্ক্রিপ্টটিতে সিনেমার শেষে নায়ককে মেরে ফেলা হয়। এমনকি মহাদেবন সিনেমার নামও বদলে শান্তা থেকে কান্থা রাখে। প্রযোজকও তখন খুশি মনে মহাদেবনের সাথে হায় হা মিলায়। অন্যদিকে চুপচাপ মেনে নেয় পরিচালক আয়াও। একটু পরে মেকআপ শেকআপ করে সেটে উপস্থিত হয় কুমারী। কুমারীকে এক ঝলক দেখেই শুটিং শুরু করে মহাদেবন। প্রথম সিনের শুটিং শেষেই সবার বাহবা পায় মহাদেবন তখন পরিচালককে কিছু জিজ্ঞাসা না করে এডি বাবুকে জিজ্ঞাসা করে যে শ্যুট ঠিক ছিল কিনা। বাবু জানায় হ্যাঁ ঠিকই ছিল। এরপর মহাদেবন কোন সিনের আগে শ্যুট হবে এবং কিভাবে নিজেকে পর্দায় প্রেজেন্ট করবে তা নিজেই ডিরেকশন দিতে থাকে। অর্থাৎ পরিচালকের শোপিস বানিয়ে নিজেই সবকিছু করতে থাকে, যা পরিচালক চুপচাপ মেনে নিলেও ভেতরে ভেতরে জ্বলছিল। এরপর সিন চলে আসে কুমারীর। কুমারী হলো আয়ার সাথের লোক, তাই আয়ার থেকে পারমিশনটা নিয়েই শ্যুট করে। অর্থাৎ আয়াকে লাইট ক্যামেরা অ্যাকশন বলতে বলে। আয়া এবার দুজনের কাছে এসে জানায়, এবার দেখব পরিচালক কি পারে। কুমারী প্রথম থেকেই তার সিনটা দারুণভাবে প্রেজেন্ট করে, যেটা আবার মহাদেবন জেলাসের সাথে দেখে। স্বভাবত একজন সুপারস্টার চাইবে না তার চাইতে কেউ ভালো অভিনয় করুক। এর মধ্যে এক সিনের শুটে কুমারী চর মারে মহাদেবনকে। বাবু তখন কুমারীকে বলে, এইটা তো স্ক্রিপ্টে ছিল না। আইয়া তখন বলে, আমি ইম্প্রোভাইজ করেছি। এইটা শুনে মহাদেবন বলে, আরও একবার টেক নিতে। মানে নিজে থেকেই ওর ইগো দেখাতে শুরু করে। কুমারী যখন পরের টেকে আস্তে করে চর মারে তখন মহাদেবন আবারও টেক নিতে বলে। এভাবে 4 বার টেক নেয়। তখন মহাদেবন নিজে কুমারীর হাত নিয়ে নিজের গালে চর মারতে থাকে। পর্দার সিন এবার চলে আসে রিয়েলওয়েতে। আয়া কিছুটা স্তব্ধ হয়ে সিনটা কাট করে। কাটের পর কুমারীও চুপ হয়ে যায়। বুঝতে পারে সে আসলে ঠিক কিছু করেনি। পরের সিনে কুমারীর দারুণ অভিনয় করলে মহাদেবন প্রশংসা করতে বাধ্য হয়। কুমারী এর মধ্যে একসময় বাবুকে জিজ্ঞাসা করে কি এমন হয়েছিল দুজনের মাঝে যে মহাদেবন এবং আয়া একে অপরের সাথে কথা বলে না। দুজনকে কেন চিনি একদমই মেনে নিতে পারে না। বাবুর থ্রোতে তখন একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। মহাদেবন ছিল শুধুমাত্র একজন নৃত্যশিল্পী, কিন্তু মহাদেবনকে দেখেই আয়ার ভালো লেগে যায়। তাই তাকে কাজের সুযোগ দেওয়ার জন্য নিয়ে আসে মডার্ন স্টুডিওতে। আর প্রথম সিনেমাতেই বাজিমাত করে ফেলে মহাদেবন। তারপর থেকে ধরাছোঁয়ার বাহিরে বেরিয়ে যায়। এমনকি আয়াকেও সে আর পাত্তা দেয় না। এখান থেকেই শুরু হয় দুজনের মধ্যে দ্বন্দ্ব, যা ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে। ফ্ল্যাশব্যাক শেষে কুমারীকে রাতের স্টুডিওতে ডেকে মহাদেবন তার গাড়িতে করে ড্রপ করতে চায়,
কিন্তু কুমারী শুরুতে রাজি না হলেও পরে রাজি হয়। মহাদেবন গাড়ির মধ্যে কুমারীকে জানায়, তুমি অনেক ভালো অভিনয় করো, সামনে তুমি অনেক এগিয়ে যাবে। আরও অনেক প্রশংসা করতে থাকে ওর। সাথে জানায়, আমি একটা সেমিনারের প্রধান অতিথি হিসেবে যাব, তুমিও চাইলে আমার সাথে যেতে পারো। কুমারীও এবার না করে না। পরদিনই সেই সেমিনারে চলে আসে মহাদেবন এবং কুমারী। কুমারী তখন খেয়াল করে দেখতে পায় মহাদেবনের ক্রেজ কতটা। মহাদেবন সেখানে খালি গলায় গান গায়, এতে সবার সাথে সাথে কুমারীও ইমপ্রেস হয়ে যায়। পরের দিন ছিল গানের শ্যুট। সেখানে দুজনের কেমিস্ট্রি একদম জমে ওঠে, যা নিতে পারেন না পরিচালক আরিয়া। তাই শ্যুটটা শেষে পরিচালক আরিয়াকে বলে, কি শুরু করেছো তুমি, ভুলে যেও না তোমাকে উপরে উঠতে হবে। সেখানে আরিয়া আরও বিস্তারিত জানায় আসলে কি নিয়ে মহাদেবনের সাথে তার ঝামেলা হয়েছিল সেইটা। তখন আবার আরেকটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। একদিন মহাদেবনকে একটা সিনের স্ক্রিপ্ট দিলে মহাদেবন জানায়, আমার স্ক্রিপ্ট লাগবে না, সিনেই বুঝে নিয়েছি আমি এটা পারবো। কিন্তু আয়া বলে, বেশি দাদাগিরি দেখাতে যেও না, আমি যা বলছি তুমি সেটাই করো। মহাদেবন স্ক্রিপ্টের বাইরে গিয়ে কাঁচে নিজের মাথাটা আঘাত করে। এভাবে সে সেই দিনে শ্যুটটাই বন্ধ করে দেয়। মহাদেবন এমনকি অভিনয় করতে চায় না। তারপর কুমারী যখন ওকে অনেক করে বোঝায় তখন সে মহাদেবন সরি বলে। তারপর আবারও শুটিং শুরু হয়, কিন্তু ওদের মাঝে গন্ডগোল যেন ভালোই হচ্ছিল না। মহাদেবন তখন প্রযোজককে জানায় মুভির ক্লাইম্যাক্সটা বদলাতে হবে, কিন্তু আয়া কোনো রকম কোনো ক্লাইম্যাক্সে বদল আনতে চায় না। এই নিয়ে দুজনের মাঝে শুটিং সেটে হট্টগোল সৃষ্টি হয়। মহাদেবন শুটিং সেট ভেঙে ফেলে, এতে পুলিশ এসে ধরে নিয়ে যায় মহাদেবনকে। থানা থেকে মহাদেবনকে আবার আইয়াই সারিয়ে নিয়ে আসে। কিন্তু দুজনের সম্পর্ক ততদিন আরও খারাপ পর্যায়ে চলে গিয়েছিল। এই জন্য সিনেমা শ্যুটটা ওখানেই বন্ধ হয়ে যায়। এই সব কিছু আয়া কুমারীকে জানালে তবুও কুমারী পিছপা হয় না। মহাদেবনের সাথে সে অভিনয় করতেই চায়, এমনকি ওর সাথে ঘোরাঘুরিও চালিয়ে যাচ্ছিল কুমারী। মহাদেবন তার স্ত্রী দেবীকে ছেড়ে সবসময় কুমারীকে নিয়ে ঘুরতে শুরু করে। ঘুরে বেড়ানোর ছবিগুলো আবার আয়ার কাছেও আসে, যেগুলো দেখে আয়া অনেক বিরক্ত বোধ করে। এরকম চলতে চলতে একদিন দুজনে খুব কাছাকাছি চলে আসে, এমনকি ইন্টিমেটও হয়। ইন্টিমেসির মুহূর্তে কেউ একজন আবার জানালার ফাঁক দিয়ে ওদের ছবিও তুলে রাখে। এই ছবিগুলো কে তুলেছে সেটা জানা যায় না, কিন্তু তারপরে একটু হলেও আন্দাজ করা যায় যে হয়তোবা এগুলো আয়াই করছে। পরদিন রাতেই পার্টি ডাকে মহাদেবনের শ্বশুর। আসলে এটা করেছিল তার শ্বশুরের জন্মদিন উপলক্ষে। ওর শ্বশুর শিবলিঙ্গমও একজন বড় রকমের বিজনেসম্যান। মহাদেবন পার্টিতে সবার সামনে শ্বশুরের অনেক প্রশংসা করে আর একটা দামি ঘড়ি গিফট করে। কিন্তু একটু পরেই ওর শ্বশুর মহাদেবনের সাথে একা কথা বলার জন্য চোখের ডেকে নিয়ে চলে আসে। তারপর সেখানে মহাদেবনকে দেখায় কুমারীর সাথে তার ঘোরাঘুরির ছবি। এগুলোর মধ্যে অবশ্য অন্তরঙ্গের সেই ছবিগুলো নেই। মহাদেবন ছবিগুলো দেখে জানায়, এগুলো তো শুটিং সেটের ছবি, আমি আর কুমারী ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিছুই নয়। শ্বশুর তখন ওকে জানিয়ে দেয়, তুমি কুমারীর থেকে দূরে থাকো, তোমার ফোকাস শুধু এবং শুধুমাত্র দেবীর দিকেই থাকবে। ওর শ্বশুর যে কুমারীর সাথে সম্পর্কের কথা জেনে গেছে এটা আবার সেদিনই মহাদেবন কুমারীকে জানায়। এজন্য ওদের দুজনের কিছুদিন একটু দূরে দূরেই থাকতে হবে। অন্যদিকে মহাদেবন এর পর থেকেও তার ফ্যামিলিকে সময় দিতে শুরু করে। ৪৫তম শ্যুটের দিনই কুমারী খুশি মনে অপেক্ষা করতে থাকে মহাদেবনের আসার। মহাদেবন শুটিং সেটে আসলে কুমারী মহাদেবনের হাত দিয়ে তার পেট স্পর্শ করে। আসলে বোঝায় যে সে আসলে প্রেগনেন্ট। কুমারী অনেক খুশি হলেও মহাদেবন খুশি হয়েও আবার বিষণ্ণ হয়ে যায়। পুরোটা সময় জুড়ে সে এই ব্যাপারটাই ভাবতে থাকে। শুটিং শেষে কুমারীকে মহাদেবন বোঝাতে থাকে, এটা কিন্তু তোমার ক্যারিয়ারের পিক টাইম, এখন যদি এই ঘটনাটা বাইরে চলে আসে তাহলে তোমার ক্যারিয়ারে অনেক ইফেক্ট করবে। তখন কুমারী খুশি মনে বলে, আমি ক্যারিয়ার দিয়ে কী করব, আমি তোমাকে আর বাচ্চাকে পেয়েই খুশি। মহাদেবন তারপরে কুমারীকে বোঝাতে থাকে, প্রেগনেন্সির ব্যাপারটা যদি কেউ জানতে পারে তাহলে অনেক বড় মাপের ঝামেলা হয়ে যাবে, এই জন্য বাচ্চাটাকে আমাদেরকে নষ্ট করতে হবে। তবে কোনোভাবেই অ্যাবর্শনটা করতে চায় না কুমারী, বলে এটা আমার ভালোবাসার নিশানা। এই ব্যাপারটা আবার আড়াল থেকে শুনে ফেলা একজন। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে বড় রকমের চিন্তার মধ্যে পড়ে যায় মহাদেবন। একদিকে শ্বশুরের থ্রেট, অন্যদিকে কুমারী প্রেগনেন্ট, বড় বিপদের মধ্যেই পড়ে গেছে মহাদেবন। পরের দিন শুটিং সেটে একটা কাঁচের লাইট মহাদেবনের মাথা থেকে একটু দূরেই পড়ে। অল্পের জন্য সে জানে বেঁচে যায়, যেটা নিয়ে আইয়া আবার টিটকিরি করে মহাদেবনকে, বলে একটুর জন্য তো বেঁচে গেলে, মারা গেলে তো পুরো দিমাগ শেষ হয়ে যেত। আয়ার এই কথাতে অনেকটাই রেগে যায় মহাদেবন। তাই প্রযোজক মার্টিনের কাছে এসে বলে, আমি আর অভিনয় করতে পারবো না। মার্টিন তাকে বোঝায়, পুরো প্রেস মিডিয়া জেনে গিয়েছে যে শান্তা মুভির শ্যুট আবারও কান্থা নামে শুরু হয়েছে, তাই কিছুই করা যাবে না আর এখন। এগুলো শুনে আবারও মেনে যায় মহাদেবন। পরের দিন শুটিংয়ে কুমারীর এমন একটা সিন ছিল যেখানে কুমারীর শরীরে আত্মা ঢুকেছে আর সে প্রেমিক মহাদেবনকে ছুরি নিয়ে আঘাত করার চেষ্টা করছে। এই দিনের শুটে কুমারী তার প্রেগনেন্সির ব্যাপার নিয়ে আক্রোশ দেখালে এতে মহাদেবন খানিকটা ভয় পেয়ে যায়। পরের একটা সিন ছিল মহাদেবনের গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা।
যেটা কিনা আয়া কুমারীকে ডিরেক্টরের চেয়ারে বসে মহাদেবনের করতে যায় এবং ইচ্ছে করেই শক্ত করে মহাদেবনের গলায় রশিতে ধরে। এতে মহাদেবন সত্যি সত্যি কষ্ট পেতে শুরু করে। কুমারী অনেক পরে গিয়ে কাট বলে। এতে মহাদেবনের মাঝে একটা সন্দেহ ঢুকে যায়। পরের দিন চলে আসে লাস্ট ডে শ্যুটে, মানে ক্লাইম্যাক্স শ্যুট। লাস্ট ডে ক্লাইম্যাক্সের শ্যুটের আগেই মন খারাপ হয়ে যায় মহাদেবনের, কারণ পরিচালক ক্লাইম্যাক্সে কোনো পরিবর্তনই করছে না। আবার ক্লাইম্যাক্স সিনের শ্যুট দেখতে এসেছে। মহাদেবন তখন আইয়ার সাথে লাগে ক্লাইম্যাক্সের শ্যুটটা নিয়ে। তারপর নিজে নিজেই ক্লাইম্যাক্সের ডিরেকশনটা দিতে থাকে। ক্লাইম্যাক্সটা ছিল এমন, নায়িকার উপরে আত্মা ভর করবে, নায়িকা তার নায়ককে মারতে আসবে। তখন নায়কের ভাই নায়িকাকে গুলি করতে গিয়ে নায়ককেই গুলি করবে, কিন্তু মহাদেবন চায় গুলি খেয়ে যেন নায়িকাই মরে। শ্যুটেও সেটাই হয়, কিন্তু কুমারী যখন ওকে জড়িয়ে ধরে তখন একটু আনইজি ফিল করে। তারপরই মহাদেবন তার বউকে ঘরে পাঠায়। তারপর আবার রিটেক নিতে গেলে দেখে পিস্তলটার সেটে নেই, তাই প্রডিউসারের রুমের ড্রয়ার থেকে অন্য একটা পিস্তল নিয়ে আসে মহাদেবন। তারপর আবারও শ্যুটটা শুরু হলে এবার ক্লাইম্যাক্সটা ডিরেক্টরের অনুযায়ী হয়, এমনকি পিস্তলও কিনা আসল। একটুর জন্য বেঁচে যায় মহাদেবন, কিন্তু এর পরেই সে পরিচালকের ওপর অনেক রাগ দেখাতে শুরু করে। সবার সামনে বলে পরিচালক তাকে মেরে ফেলার চেষ্টা করছে। পরিচালকও তখন রেগে গিয়ে বলে, কী সব ভুলভাল বলছো? একবার তো জেলে পাঠিয়েছিলেন, আর এবার কিনা আমাকে মেরেই ফেলতে চাইছেন? যান, আপনার সিনেমার ক্লাইম্যাক্স শ্যুট আর আমি করবই না। পরিচালক তখন বলে, তোমাকে আমার লাগবেই না, আমি নায়ক ছাড়াই ক্লাইম্যাক্স শ্যুট করব। এটা বলে কুমারীকে প্রস্তুতি নিতে বললে কুমারী জানায়, যেখানে নায়ক থাকবে না সেখানে আমিও থাকবো না। এটা বলেই মহাদেবনের কাছে চলে আসে কুমারী। সেখানে চলে দুজনের মধ্যকার বেশ কিছু কথা। কুমারী জানায়, তুমি আমার বাচ্চার বাবা, আমি তোমাকে অপমানিত হতে দিতে পারি না, আর আমার বাচ্চাকে সবার সামনে কবে পরিচয় করিয়ে দিবে তুমি বলো? কুমারীর থেকে এসব কিছু শুনে মহাদেবন জানায় আগামীকালকেই। এটা শুনে অনেক খুশি হয়ে যায় কুমারী। মহাদেবন এরপর কুমারীর রুম থেকে বের হলে পরিচালক আয়াকে রাগান্বিত অবস্থায় আসতে দেখা যায় কুমারীর রুমের দিকে। সেদিন রাতেই সিনেমার ইন্ট্রো সিনের দেখা মিলে, অর্থাৎ বৃষ্টির রাতে এক আগন্তুক এসে আর অন্য কাউকে নয় কুমারীকেই গুলি করে মেরে ফেলে। কুমারীও যেন হাসি মুখে নিজের মৃত্যুটা মেনে নেয়। রাতেই নায়িকা মার্ডার ইনভেস্টিগেটর হিসেবে স্পেশাল অফিসার ফোনিক্সকে নিয়োগ দেওয়া হয়। ফোনিক্স অ্যাপয়েন্ট পাওয়া মাত্রই দেখতে থাকে কান্থা মুভির শুটিং ফুটেজ দেখতে গিয়ে দেখে ক্লাইম্যাক্স এখনো ফুল শ্যুটই হয়নি, তাই জানতে চায় ঘটনাটা কি। ফোনিক্সের সহকারী জানায়, ক্লাইম্যাক্স শ্যুট শেষ না হতেই হিরোকে কেউ মারতে চেয়েছিল, তাই ক্লাইম্যাক্সটা সম্পূর্ণই হয়নি। এরপরেই ফোনিক্স মার্ডার ডিটেলসটা জানতে চায়। তখন সহকারী জানায়, নায়িকা কুমারী মার্ডার হয়েছে মডার্ন স্টুডিওর একটা রুমে। সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মাঝরাতে সে একটা গাড়ি দেখতে পায়। তারপর ফ্লোরের রক্তমাখা জুতোর দাগ দেখে কুমারীর রুমে আসে। তারপর দেখতে পায় কুমারী মৃত পড়ে আসছে। পাশে স্তব্ধ হয়ে বসে আছে পরিচালক আয়া। এই সব কিছু শুনে পরিচালকের কাছে চলে আসে ফোনিক্স। এসে পরিচালককে জিজ্ঞেস করে, আপনি কি নায়িকাকে মেরেছেন? পরিচালক জানায়, না। সহকারী তখন পুরো ঘরটা চেক করেও মার্ডার ওয়েপেন মানে পিস্তলটা খুঁজে পায় না। তখন ফোনিক্স পরিচালককে জিজ্ঞেস করে, মার্ডার করার পরে পিস্তলটা কোথায় রেখেছেন বলেন? পরিচালক বলে, আমি যখন মার্ডারটা করিনি তখন আমি কিভাবে জানবো? ফোনিক্স সহকারীকে জিজ্ঞেস করে, নায়ক কোথায়? সহকারী জানায়, সে তো বাড়িতে। তখনই ফোনিক্সের কাছে কল আসে পুলিশ কমিশনারের। কমিশনার তখন ফোনিক্সকে বলে, এটা ওপেন শর্ট কেস, যেহেতু মার্ডার লোকেশনের পরিচালক ছিল তাই ওকে পরিচালকই মেরেছে। তার নামে চার্জশিটটা তৈরি করো আর ওকে অ্যারেস্ট করে ফেলো। ফোনিক্স তখন বলে, মার্ডার ওয়েপেনটা এখনো পাওয়া যায়নি, আর এই কেস নিয়ে নায়কের সাথেও আমার কথা বলতে হবে। কিন্তু কমিশনার অনেক প্রেশার দিয়ে পরিচালককে গ্রেফতার করতে বলে। ফোনিক্সও তখন হ্যাঁ জানিয়ে কলটা কেটে দেয়। তারপর একজনকে নায়কের বাড়িতে পাঠায় স্টুডিওতে আসার জন্য। পরের দিন সকালে পুলিশের বলাতে মহাদেবন জানতে পারে স্টুডিওতে মার্ডার হয়েছে কুমারী, তাই সে বেরিয়ে পড়ে। এদিকে স্টুডিওর সবাইকে একত্রিত করে ফোনিক্স জিজ্ঞেস করে, সর্বশেষ নায়িকাকে কে কে দেখেছিল? রানী নামের একটা মেকআপ আর্টিস্ট হাত তোলে। ফোনিক্স রানীকে ইন্টারোগেট করতে শুরু করে। রানী জানায়, কুমারীর সাথে সর্বশেষ পরিচালককেই আমি দেখেছিলাম। পরিচালক অনেক ক্ষিপ্ত ছিল কুমারীর ওপর, কারণ কুমারী মহাদেবনের সাথে সঙ্গ দিয়েছিল। ইন্টারোগেট করার সময় ফোনিক্স লক্ষ্য করে রানীর হাতে স্বর্ণের ব্রেসলেট। সাধারণত একজন মেকআপ আর্টিস্টের হাতে স্বর্ণের ব্রেসলেট কোনোভাবেই থাকতে পারে না। তারপর ফোনিক্স যখন রানীকে জিজ্ঞেস করে তখন সে জানে এটা আমাকে মার্টিন দিয়েছে। তখন ফোনিক্স বুঝতে পারে মার্টিনের সাথে কিছু একটা চক্কর তো আছে এই রানীর। ইন্টারোগেশনের রানী আরও জানায়, কুমারী তাকে সেদিনই জানিয়েছিল আগামীকালকে সে আর মহাদেবন বিয়ে করতে চলেছে। এই ব্যাপারটা নিয়ে সে অনেকটা খুশিও ছিল। রানীর থেকে এসব কিছু শোনার পরে অন্য সবাইকে ইন্টারোগেট করতে শুরু করে ফোনিক্স, যেখানে উঠে আসে প্রযোজক মার্টিনেরও কথা। প্রযোজকে আসলে শুটিং সেটে সবকিছু দেখাশোনা করে। শুটিং সেটে থাকা সবকিছুই অ্যারেঞ্জ করে দেয় প্রযোজক।
ফোনিক্স তাই মার্টিনের কাছে এসে বলে আপনার কাছে থাকা প্রো পিস্তলটা দেখতে চাই। মার্টিন তার টেবিলের ড্রয়ার খুলে পিস্তলটা নিতে গিয়ে দেখে পিস্তল সেখানে নেই। ফোনিক্স তাই মার্টিনের ওপর চড়াও হয়। মার্টিন তখন কল লাগাতে যায় পুলিশ কমিশনারকে। তখন ফোনিক্স টেলিফোনের তার দিয়ে মার্টিনকে বেঁধে মারা শুরু করে। এর মধ্যে স্টুডিওতে চলে আসে মহাদেবন। সে কুমারীর নিথর দেহ দেখে কষ্টই পায়। কুমারীর মৃতদেহ দেখে এক পর্যায়ে কান্নায় শুরু করে দেয় সে। সত্যিই সে ভালোবাসত ওকে। এরপরেই মহাদেবনের চোখ যায় পরিচালকের ওপর। পরিচালকের কাছে এসে বলে আমাকে না হয় আপনি অযথা জেলে পাঠিয়েছিলেন, কিন্তু কুমারী আমার সঙ্গ দিয়েছিল বলে তাকেই মেরে ফেলবেন? আয়া তখন বলে কুমারী তোমাকে বিশ্বাস করত, আর তুমিই কিনা তাকে মেরে ফেললে। এভাবেই দুজন দুজনকে দোষারোপ করতে থাকে। এক পর্যায়ে ওরা দুজনে মারামারিতেও জড়িয়ে পড়ে, যা দেখে ফোনিক্স হাততালি দিয়ে জানায় অভিনয় কিন্তু ভালো ছিল। আসলে ফোনিক্স মনে করছিল যে পরিচালকই মেরেছে, কারণ এখানে এসে সে যে ব্যাপারগুলো দেখতে পেরেছে সেখানে সন্দেহের তীর তো ওর দিকেই যায়। তার পরপরই ফোনিক্স পরিচালককে রুমে নিয়ে গিয়ে ওর দোষটা স্বীকার করে নিতে বলে। তবে সে জানায় যে আমি কোনোভাবেই খুনটা করিনি। ফোনিক্স এরপরে এডি বাবুকে জিজ্ঞেস করে ক্লাইম্যাক্সের সময় পিস্তলটা কে নিয়ে এসেছিল। বাবু তখন জানায় নায়ক মহাদেবন। ফোনিক্স এবার জিজ্ঞাসাবাদ করে যে গুলিটা চালিয়েছিল তাকেও। তখন সে জানায় আমাকে যে কী পিস্তল দেওয়া ছিল সেটা আমি জানি না, আমাকে যা বলা হয়েছিল আমি শুধু সেটাই করেছি। ফোনিক্স এবার ক্লাইম্যাক্সের জন্য করা শ্যুটটা বারবার দেখতে থাকে। দেখার পরে বুঝতে পারে মহাদেবন এবং কুমারীর মাঝে কোনো একটা সম্পর্ক ছিল। তাই এই ইন্টারোগেশনে এবার মহাদেবনকে ডেকে আনে। মহাদেবন এবার শুরুতে কুমারীর সাথে সম্পর্কটা অস্বীকার করে, তবে ফনিক্সও তো কম নয়। সে বলে যে তাহলে কুমারীকে কেন বিয়ে করতে চেয়েছিলেন আপনি? মহাদেবন এবং কুমারীর সাথে প্রেমের সম্পর্কটা স্বীকার করে ফেলে। কুমারীর সাথে ওর প্রেমের পুরো ইতিহাসটাও তুলে ধরে। ফোনিক্স এবার সবার মাঝে থেকে সিলভাম নামের একজনকে দেখিয়ে দিয়ে বলে এইটা কে? মহাদেবন তখন বলে আমার ওয়াইফ দেবীর ড্রাইভার। ফোনিক্স তখন জিজ্ঞেস করে আপনার ওয়াইফের ড্রাইভার ভালো কথা, কিন্তু আপনার সাথে কেন? তখন মহাদেবন বলে আমার শ্বশুর জানতে পেরে গিয়েছিল যে কুমারীর সাথে তো আমার কিছু একটা চলছে, এর জন্য দেখাশোনার জন্য ওকে রাখিয়েছিল। আমি এইটা নিয়ে যখন কথা বলেছিলাম আমার শ্বশুরের সাথে, তারপরেও তিনি শোনেননি। এসব বলার পর মহাদেবন জানায় আমার আর কুমারীর আগামীকালকে বিয়ে করার কথা ছিল। ফোনিক্স তখন জিজ্ঞেস করে আপনার ওয়াইফকে এই সম্পর্কের ব্যাপারে কিছু জানতো? মহাদেবন বলে যে না, আমার ওয়াইফ জানতো না। ফোনিক্স তখন অন্য রুম থেকে দেবীকে হাজির করে। এতক্ষণে মহাদেবনের সবকিছুই শুনে নিয়েছিল দেবী। আসলে এটা ফোনিক্স প্ল্যান করেই করেছিল। ফোনিক্স এরপর দেবীকে জিজ্ঞেস করে মার্ডারের দিন আপনার গাড়ি কেন স্টুডিওতে ছিল? নিশ্চয়ই আপনাদের মনে আছে এক প্রত্যক্ষদর্শী মার্ডারের দিন একটা গাড়ি দেখেছিল। আসলে এই গাড়িটাই ছিল দেবীর, আর সেই গাড়িটার ব্যাপারে এবার আবার প্রশ্ন করছে দেবীকে। তখন দেবী বলে যে আমি আসিনি তো। একটু পরেই দেখা যায় দেবীর বাবা চলে আসে ফোনিক্সের কাছে। সে বড় মাপের ব্যবসায়ীর পাশাপাশি মিনিস্টারও। এসে সে ফোনিক্সের সাথে অনেক পাওয়ার দেখাতে শুরু করে। বারবারই সে বলতে থাকে যে পরিচালকই খুনি, ওকেই গ্রেপ্তার করুন। তখন ফোনিক্স ডাক দেয় সিলভানকে। ফোনিক্স সিলভানকে আসলে সন্দেহ করছিল। সিলভান এবার ভয়ে সত্যটা বলে দেয়। বলে মহাদেবন এবং কুমারীর সম্পর্কটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি, কারণ ছোট থেকেই দেবীকে আমার নিজের মেয়ের মতো করে আমি বড় করেছি। তাই ক্লাইম্যাক্সের দিনে কুমারীকে মারার জন্য আমি পিস্তল বদলিয়ে দেই। সিলভান এই ব্যাপারটা অকপটে স্বীকার করে নেয়, কিন্তু তারপরে ওই কেসটার কোনো রকমের কোনো সুরাহা হয় না, কারণ আসলে কুমারীকে কে মেরেছে সেটা তখনও জানা যায় না। কিন্তু প্রাথমিকভাবে মহাদেবন দেবী এবং দেবীর ড্রাইভার সিলভানকে নিয়ে দেবীর বাবার সামনে চার্জশিট তৈরি করে। তার পরপরই সহকারীকে নিয়ে ফোনিক্স আবার চলে আসে মার্ডার রুমে। গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। কুমারী মারা যাওয়ার সময় হাসি মুখে ছিল, তার মানে কুমারীকে যে মেরেছে সেইটা কুমারীর কাছেরই কেউ। আবার রক্তমাখা বুট জুতোর ছাপ পায় ফোনিক্সের সন্দেহের তালিকায় সবার আগে আসে মহাদেবন। কিন্তু এর মধ্যেই সেখানে চলে আসে পুলিশ কমিশনার, আর ফোনিক্সকে বলে তোমাকে না বলেছি নায়ককে এর থেকে দূরে রাখবে। এটা বলেই নায়ক এবং তার ফ্যামিলিকে নিয়ে চলে যেতে থাকে। তখন ফোনিক্স ওকে আটকায়। তারপর বিভিন্ন আই উইটনেস দেখিয়ে মহাদেবনকে গ্রেপ্তার করলে প্রথমে প্রযোজক মার্টিন রেগে যায়। তারপর সেটের বাবুসহ সবাই বলে নায়ককে ধরে নিয়ে যাবেন না, ক্লাইম্যাক্স শ্যুট করা এখনও বাকি। ক্লাইম্যাক্স শ্যুটটা অন্ততপক্ষে করতে দিন, না হলে কেউই জানতে পারবেন না যে মৃত কুমারী কেমন অভিনেতা ছিল। তখন মহাদেবনও বলে আমাকে শুধুমাত্র ক্লাইম্যাক্সের শ্যুটটা করতে দিন, তারপর না হয় আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। সবার কথা শুনে ফোনিক্স রাজি হয়। মৃত কুমারীকে নিয়েই শুরু হয় লাস্ট মুহূর্তের ক্লাইম্যাক্স শ্যুট, যেটা মহাদেবনের মন মতোই হয়, অর্থাৎ নায়িকার মৃত্যু। সেই সিনে মহাদেবন একজন রিয়েল পারফরমেন্স করে। নিজের ভালোবাসার জন্য সে কান্না করতে থাকে। এটা দেখে পরিচালক নিজেই করতালি দেয়। সবাই এরকম রিয়েল পারফরমেন্স দেখে হাততালি দেওয়া শুরু করে। মহাদেবন সিনটা শেষ করে চলে আসে ফোনিক্সের কাছে আর বলে হ্যান্ডকাফ লাগান। কিন্তু ফোনিক্সও মহাদেবনের অভিনয়ের প্রশংসা করতে থাকে, তাই তাকে একটু রেস্ট নিতে বলে।
মহাদেবন রুমে গেলে কমিশনার ফোনিক্সের হাতে চেয়ারের সাথে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, সাথে জানায় তোমাকে এই কেস থেকে অব্যাহতি দেওয়া হলো। তখন ফোনিক্স জানায় আপনার ওর অভিনয়ের মায়ায় পড়ে গেছেন, তবে আমার যতদূর মনে হয় আসল খুনি কিন্তু মহাদেবনই। সময় হলে আপনারা এটা ঠিকই বুঝবেন। অন্যদিকে মহাদেবন রুমে বসে থাকলে সেখানে আয়া এসে বলে, আজকে যেটা করলে সেইটা আসলে অভিনয় ছিল না, এটা ছিল সত্যি। আমি এখন বুঝতে পারছি যে তুমি সত্যিই ভালোবাসতে কুমারীকে। তারপর জানায় কুমারীর আসলে বিদ্রোহ করার সময় বার্মাতেই মারা যাওয়ার কথা ছিল। বার্মা থেকে পালিয়ে এসে খুব স্ট্রাগল করে অভিনয়ে নাম লেখালো, আর কোনো এক ঘাতক কিনা কুমারীকেই মেরে ফেললো। কুমারী নিজেই দেখতে পেল না তার প্রথম সিনেমা। এইসব কিছু শুনে একদম চুপচাপ হয়ে যায় মহাদেবন। তারপর জানায় আমি আসলে কুমারীকে মেরেছি। দেখা যায় সেই মার্ডার সিনটা। বৃষ্টির দিনে স্যুট বুট পরে কুমারীর রুমে আসে মহাদেবন। কুমারী হঠাৎ করে মহাদেবনকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু মহাদেবন কোনো কথা না বলে গুলি করে মেরে ফেলে কুমারীকে। কুমারী হাসি মুখেই তার মৃত্যুটা মেনে নেয়। প্রেমিকের হাতে মৃত্যু বলে কথা। ফ্ল্যাশব্যাক সিনটা শেষ হলে মহাদেবন আইয়াকে বলে আপনার জন্যই আমি কুমারীকে মারতে বাধ্য হয়েছি। তখন আরও একটা ফ্ল্যাশব্যাক সিন শুরু হয়। মহাদেবন কুমারীকে মেরে কুমারীর মৃত্যুর দায় পরিচালকের দিকে নিয়ে যাওয়ার জন্য পরিচালকের জুতোয় রক্ত মাখিয়ে ফ্লোরে সাফ ফেলে। এইটাও অকপটে স্বীকার করে নেয় মহাদেবন। এরপর আরও একটা ফ্ল্যাশব্যাক শুরু হয়। একদিন মহাদেবন কুমারীর রুমে আসলে হঠাৎ করে চোখ পড়ে তার আর কুমারীর অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলোতে। ছবিগুলো দেখে মহাদেবন সন্দেহ করে কুমারী আর পরিচালককে। সে ভেবেছিল কুমারী এবং পরিচালক মিলে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই কুমারীর রুমে একটা টেক রেকর্ডার পেয়ে সেইটা অন করলে জানতে পারে কুমারী আর পরিচালক আইয়া মিলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। এতে মহাদেবন মনে করেছিল কুমারী আসলে পরিচালকের সাথে হাত মিলে ওকে ফাঁসানোর চেষ্টা করছে, আর তার সাথে প্রেমের অভিনয় করছিল, যাতে সবার সামনে ওকে নিচু করা যায় আর তার ক্যারিয়ারটাও যাতে শেষ করা যায়। এইসব কিছু মহাদেবন আইয়াকে জানিয়ে বলে আপনার জন্য আমি কুমারীকে মেরে ফেলেছি। কুমারী প্রেগনেন্ট ছিল, আমি তাকে বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। আইয়া তখন বলে তুমি আসলে পুরো রেকর্ডটা শোনোইনি, তাহলে এত বড় ভুল তুমি করতে পারতে না। কুমারী তোমাকে সত্যি সত্যিই ভালোবাসতো। কুমারী আমাকে বলেছিল তুমি অনেক ভালো, তোমার সাথে যেন আমি সবকিছু ঠিকঠাক করে নিই, কিন্তু সেই সময়টাই আসলে আমি পেলাম না। অবশ্যই এতে আমারও দোষ আছে, আমার জন্য আজকে কুমারী মৃত। এটা বলেই আফসোস করতে শুরু করে আইয়া। মহাদেবনও অনুতপ্ত হয়। এরপর আইয়া কুমারীর মৃত্যুর দায়টা নিজে স্বীকার করে নিজেই মারা যায়। গুলির শব্দটা পেয়ে সেখানে ছুটে আসে মহাদেবন, আর দেখতে পায় আইয়া মৃত অবস্থায় পড়ে আছে। সেইটা দেখে সে খুব আফসোস করে। অন্যদিকে ফোনিক্স চেয়ার ভেঙে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় মহাদেবনের সামনে এসে বলে কুমারীকে যে আপনিই মেরেছেন এটা সত্য, এটার জন্য আপনি একদিন পস্তাবেন। আপনার নিজের মৃত্যুর সময় কুমারীর কথাই আপনার মনে পড়বে। আপনি আসলে প্রেমিক নন, আপনি আসলে খুনি। মহাদেবন সেখানে কোনো কথা না বলে ওই ট্রেপ রেকর্ডারটা নিয়ে চলে আসে বাড়িতে, আর পুরো রেকর্ডিংটা সে শুনতে থাকে। তখন সে জানতে পারে কুমারী আসলেই তাদের ভালোবাসার কথা বলছিল আইয়াকে। এই ব্যাপারটাতে আইয়াও খানিকটা খুশি হয়েছিল, আর এই ব্যাপারটা নিয়ে ওরা দুজনে হাসাহাসি করছিল। এসব শুনে মহাদেবন নিজেকে এবার সবচেয়ে বড় অপরাধী মানুষ মনে করে। তাই তো কুমারীর কথা মনে করে গিল্টি ফিল করতে শুরু করে। কাচের দেয়ালে মাথায় আঘাত করে নিজেই রক্তাক্ত হয়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় মহাদেবন কান্থা মুভিটা দেখতে এসেছে হলে। সিনেমাটি হয় ব্লকবাস্টার। সবাই মৃত কুমারীর অভিনয় নিয়ে জয় জয়কার করতে থাকে। এসব কিছু দেখে মহাদেবন এক বুক আফসোস নিয়ে সিনেমা হল থেকে প্রত্যাহার করে, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা। বহুল প্রতীক্ষার পরে দুলকার সালমান ও রানা দাগাবাদি অভিনীত কান্থা সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক।